নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার সেই অচেনা অন্ধকারে, যেখানে প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকে অজানা আতঙ্ক, আর প্রতিটি নীরবতা যেন ফিসফিস করে বলে কোনো না বলা রহস্যের কথা। তাহলে প্রস্তুত হন, চারপাশের আলো নিভিয়ে মনকে স্থির করে প্রবেশ করুন অন্ধকারের গভীরে। শুরু হচ্ছে আজকের গল্প। আমার মনে হয় মাঝে মাঝে আমার এই লেখালেখি ছেড়ে ব্যোমকেশের সঙ্গে তার তদন্তের কাজে ব্যস্ত হয়ে পড়াই ঢের ভালো। আমার লেখার বেশিরভাগ কাজ এখন ওর বিভিন্ন পুরাতন কেস সমাধানের কথাই হয়, আর প্রকাশকেরা এতটাই চাপ দেয় যে ওর কেস সলভের গপ্প ছাড়া তারা আর কোনো গল্পই প্রকাশ করতে বিশেষ ইচ্ছুক নয়। মাঝে মধ্যে এই জন্যে আমার বেশ রাগ যে ধরে না এমনটা নয়, কিন্তু পাঠকগণ যা পছন্দ করে, প্রকাশক এবং লেখকদের কর্তব্য সেগুলোই তাদের মুখে গুঁজে দেওয়া। আমি জানি এই রহস্য রোমাঞ্চের বাজারে সাধারণ মানুষের মনস্তত্ত্ব নিয়ে লেখা আমার মৌলিক গল্পগুলো বড্ড বেশি সেঁকেলে। লোকে চায় চমক, চায় বুদ্ধির লড়াই, আর ব্যোমকেশ বক্সী মানেই হলো সেই লড়াইয়ের এক জীবন্ত বারুদ। তাই নিজের লেখক সত্তাকে মাঝে মাঝে ওই আলমারির কোণেই বন্দি করে রাখতে হয়। এখন পাঠক মহলে ওর কেসের চর্চা হলে বাস্তবিক জীবনে আমার পকেট ও পাবলিশারদের পকেটেও বেশ পয়সা আসবে ভালো, কিন্তু আমার মৌলিক অন্যান্য গল্প কি আমি তবে কাউকেই শোনাতে পারবো না? কে জানে, আমার সেই সুযোগটা আর হয়ে উঠবে কিনা কোনোদিন। যাকগে, তবে ওর সঙ্গে না থাকলে হয়তো আমার বাংলা সাহিত্যের অগ্রগতির ক্ষেত্রে বেশ ঝক্কি পোহাতে হতো। অনেকে হয়তো পছন্দ করেন না, শুধু আমি ইদানিং ওর কেস সলভের গল্পই লিখি, কিন্তু কি আর করব বলুন, দিন শেষে আমাকেও তো পেট ভরিয়েই ঘুমাতে হয়। আর লোকে যদি আদৌ পছন্দ না করতো, তাহলে কেন আমি এত প্রকাশকের পীড়াপিড়িতে পড়ে লেখা কেন বের করতাম বলুন তো? ব্যোমকেশকে এসব আপনারা ভুলেও বলতে যাবেন না, ঠিক আছে? তাহলে সে ভয়ানক রেগে গিয়ে আমার উপর চেপে বসতে পারে। চাকর পুঁটিরাম এখন আমাদের খাবার দাবারের যোগান দিচ্ছে, আর বাকিটা আমরা দুজনে মিলেই চালিয়ে নিচ্ছি। সকালে পুঁটিরাম যখন জল খাবার দিয়ে গেল, ওর মুখটা বড্ড শুকনো লাগলো। হয়তো দাদাবাবুর এই সারাদিন বইয়ের পাতায় মুখ গুঁজে থাকাটা খুব একটা পছন্দ নয়। ও চায় হুলুস্থুল কিছু একটা ঘটুক। আমি ওকে টিটকিরি মেরে বললাম, হে বন্ধুবর, এবার একটা বিয়ে শাদী করেই ফেলো। কতদিন আর পুঁটিরামের হাতে খাবে বলো? একজন বৌদি এলে বেশ ভালোই হতো। সংসারে একজন নারী থাকলে অন্তত তোমার এই অগোছালো ঘরটা একটু ভদ্রস্থ দেখাতো, আর পুঁটিরামেরও খাটনি একটু কমতো। অন্তত রান্না বান্না তদারকি করার মতো একজন মানুষ তো বাড়িতে আসবে। পুঁটিরামের ওই ঝাল নুন ছাড়া ঝোল খেতে খেতে জিভে চড়া পড়ে গেল। ব্যোমকেশ চায়ের পেয়ালা টেবিলে নামিয়ে রেখে বলল, আমার সঙ্গে মশকরা করা হচ্ছে বুঝি, কিন্তু তুমি কিন্তু এভাবে আমাকে হ্যাটা করতে পারো না। বরং সংসারে জালে জড়িয়ে পড়লে আমার এই সত্য অনুসন্ধানের পথটাই হয়তো সংকীর্ণ হয়ে আসতো। বিয়ে করলেই কি পুঁটিরামের হাতের রান্না অমৃত হয়ে যাবে? বরং সংসারের চাপে তোমার কলমের কালিও শুকিয়ে যাবে। আরে না না, এভাবে ভেবো না। আর কতদিন অবিবাহিতদের পইতে পড়ে ঘুরে বেড়াবে শুনি? এমন বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এবার বয়স হয়ে যাবে মস্তিষ্কের আর শরীরের। তখন কিন্তু বুড়ো বয়সে ভীমরতি সহ্য করতে কোনো মেয়ে রাজি হবে না। এখনো সময় আছে, গৃহস্থ জীবনে প্রবেশ করো। বুদ্ধির সাথে সাথে জীবনের অভিজ্ঞতায় যে শান পড়বে, তা তোমার এই সত্যান্বেষণের কাজে আরো জোর যোগাবে। আর তাছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাঁচা পাকা চুলগুলো একবার লক্ষ্য করো। সত্যান্বেষণ করো ভালো কথা, কিন্তু জীবনটাকেও তো একটু বুঝতে হবে নাকি ভাইয়া? আমাকে যে বলছো, তুমি নিজেই কেন বিয়ে করো না? পরোপকার তো অনেক হলো, এবার নিজের ঘর বাঁধার কথা ভাবলে কেমন হয়? উপদেশ দেওয়া বড্ড সহজ বন্ধু, কিন্তু নিজের বেলায় 18 আনাই ফাঁকি। আরে দূর, আমার দ্বারা ওসব বিয়ে টিয়ে হবে না। আমি সেসব থেকে কয়েক মাইল দূরে অবস্থান করি। হে, লেখকদের স্বাধীনতা বড় দামি বস্তু।
গৃহিণীর ফরমাইশ খাটতে খাটতে আমার উপন্যাসের প্লট সব গুলিয়ে যাবে। আমিও তবে সেই দিকেই এগোবো বলে স্থির করেছি। আর নিজের বুদ্ধির তীক্ষ্ণতা যদি বিয়ের পর উবে যায়, তবে তোমার বইয়ের কাটতি যেমন কমবে, তেমনি কিন্তু আমার সত্য অনুসন্ধানের বিষয়েও বিঘ্ন ঘটবে। এখন তুমি বলো, তুমি এই দুটো চাও কিনা? যুক্তি আর আবেগের লড়াইয়ে আবেগ সবসময়ই যুক্তিকে ভোঁতা করে দেয়। আমি চাই না আমার বঙ্গশাস্ত্র কোনোদিন ভোঁতা হয়ে যাক। আমি তীব্র প্রতিবাদের স্বরে বলে উঠলাম, এইভাবে বুদ্ধি কখনো উবে যায় নাকি? আরে কর্পূর আর বুদ্ধির মধ্যে অনেক যোজন তফাৎ আছে বন্ধু। তুমি খামোখা এসব বলে আমাকে কিন্তু কোনোভাবে দিক ভ্রষ্ট করতে পারবে না। বুদ্ধি যদি সঠিক জায়গায় সংবদ্ধ থাকে, তবে কর্পূরের মতো উবে যাবার ভয় থাকে না। বিয়ের দোহাই দিয়ে তুমি শুধু নিজের আলস্য আর অসামাজিকতাকে ডেকে রাখতে চাইছো ভায়া। যাই হোক, এভাবেই আমার আর ব্যোমকেশের মধ্যে কথোপকথন চলতে চলতে হঠাৎ দরজার বাইরে পদশব্দ পেলাম। কেউ যেন বেশ জোরে জোরে হেঁটে আসছেন আমাদের ঘরের সামনে। ও আমাকে ইঙ্গিতে চুপ করতে বলে বলল, মনে হয় কেউ আসছে, অল্প বয়স্ক কোনো ব্যক্তি, খুব জরুরি দরকার নয়, তাই আস্তে আস্তে ধীরে ধীরে আসছেন। দোতলার বাসায় আমরা থাকি, অর্থাৎ আমাদের কাছেই তিনি এসে পৌঁছবেন। দরজা খোলো বন্ধু বর। আর আমি জানলা খুলে আগাম কোনো আভাস পাওয়ার চেষ্টা করি। জুতোর আওয়াজটা বড্ড মিহি, কোনো সচ্ছল ব্যক্তি বলেই মনে হচ্ছে। উনি এই ঠিকানার খোঁজ আগেই নিয়ে রেখেছেন। আমি চুপচাপ বসে শুধু মিহি মিহি কিছু পদশব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। যাই, আমার বুদ্ধিমান ডিটেকটিভ বন্ধু যখন বলেছে, তখন তার প্রতিটা বাক্য নিশ্চয়ই সত্যি হবে। আমি দরজা খুলে দেখলাম একটি বছর 22-এর যুবক দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তার মুখে একটা কোমল স্বভাবের ছাপ বিদ্যমান, আর বেশভূষা দেখে বোধহয় কোনো উচ্চ বংশের ছেলেই হবে। একটি সুন্দর আতরের গন্ধ বেরোচ্ছে তার গা দিয়ে। ওর অনুমানের ক্ষমতা আর অবজারভেশনের শক্তি অকল্পনীয়, অবিশ্বাস্য। যুবকের হাতে একটা চামড়ার ব্যাগ, সম্ভবত কোনো জরুরি নথি বা দলিল আছে তাতে। ও চোখের কোণে এক ধরনের অস্বস্তি আমি লক্ষ্য করলাম। ছেলেটি আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ব্যোমকেশ বাবু আছেন? আমি জরুরি একটা কাজে ওনার সাহায্য চাইতে এসেছি। আমিও পাল্টা একটা হাসি হেসে বললাম, আগে হ্যাঁ, আসুন আসুন, উনি ভিতরেই আছেন। সকাল থেকে আপনার জন্যই বোধহয় উনি মগজ তৈরি করে রেখেছেন। ছেলেটি ভিতরে ঢুকতেই আমার বন্ধুটি তাকে সাদরে সম্ভাষণ করে বলল, আসুন আসুন, এখানে বসুন। বলে চেয়ার এগিয়ে দিল। ছেলেটির মুখ দেখে মনে হলো সে একটু লজ্জা বোধ করছে। ব্যাপারটাকে সহজ করার জন্য ও বলল, লজ্জা পাবেন না, আপনি বসুন। চেয়ারে বসে এসে আমাদের দিকে তাকিয়ে সহাস্যে বলল, নমস্কার, আমার নাম সৈকত চৌধুরী। আমার বাবা আপনার কথা জানতে পেরে আমাকে এখানে পাঠিয়েছেন। আসলে বাবা খুবই বিপদে পড়েছেন, তাই ওনার নির্দেশেই আমি আজ আপনার এই ডেরায় পা রেখেছি। আমার কথা জানতে পেরে মানে? কি জানতে পেরে একটু খোলসা করে বলুন। আপনার বেশভূষা আর এই অপূর্ব ব্যবহার কিন্তু আপনার আভিজাত্যের পরিচয় দিচ্ছে। বলুন, এমন কি সমস্যা যা মেটাতে আপনি আমার মতো একজন সত্যান্বেষী সাহায্য চাইছেন? আপনি না আমাকে অমন করে বলবেন না। আমাকে আপনি তুমি বলেই ডাকতে পারেন। আমি আপনার ছোট ভাইয়ের মতো, তাই বয়সে ছোট হিসেবে আমাকে তুমি বলাটাই শ্রেয় হবে। তা বেশ বেশ, এখন এবার কাজের কথাটাই আসা যাক। কি ব্যাপারে তোমার বাবা তোমায় এখানে পাঠিয়েছেন সেটা বলো। হ্যাঁ বলছি, আমার বাবা শ্রী সুশীল চৌধুরী আপনার সম্বন্ধে জানতে পেরেছেন তার কোনো এক বন্ধুর মারফত। কোন বন্ধুর মারফত সেই নাম আমি বলতে পারবো না, মাফ করবেন। কিন্তু আপনার গুণের কদর তিনি করতে জানেন, তাই একটা কাজের জন্যে কলকাতায় আমায় আসতে হয়েছিল। উনি একেবারে আমায় আপনার সঙ্গে কথা বলে আপনাকে অতিথি রূপে নিয়ে যেতে ইচ্ছুক। আসলে আমাদের বাড়িতে এমন এক অঘটন ঘটেছে যা মেটাতে বাবার আপনাকে খুব প্রয়োজন। ছেলেটির কথাবার্তা অসংলগ্ন ধরনের, সেটা টের পেলাম। কিভাবে কোনো কথা থেকে কোন কথায় যেতে হয় সেসবের বিশেষ ধারণা তার নেই। ব্যোমকেশ তাই আবার তাকে জিজ্ঞেস করলো, তোমার বাবা নিশ্চয়ই কোনো বিশেষ কারণেই আমায় তলব করেছেন। আমি সেটাই জানতে চাইছি, কেন তিনি আমাকে তার অতিথি রূপে পেতে চান? সাধারণ কোনো আলাপের জন্য নিশ্চয়ই
আপনি এতটা পথ পাড়ি দিয়ে আসেননি। আসলে গত কয়েকদিন ধরে আমাদের পরিবারে এক ঘোর বিপদ চলছে। আমার বাবা একজন সজ্জন ব্যক্তি, তার কোনো দিকে কোনো বদনাম নেই এবং ব্যবসায়িক ক্ষেত্রে তার অসীম দক্ষতার ফলে অনেকে বাবার দিকে কড়া নজরে দৃষ্টিপাত করে বটে, তবে কেউই বাবার সমকক্ষ হতে না পেরে সে আশা আগেই ছেড়ে দিয়েছে। কিন্তু বাবার সেই দীর্ঘদিনের অর্জিত সম্মান আজ এক রহস্যময় চুরির ঘটনায় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ব্যোমকেশ এবার বলে উঠল, চৌধুরী অ্যান্ড সন্স, যারা নীল পাথরের গয়নার জন্য বিখ্যাত। ও হ্যাঁ, মনে পড়েছে এবার। সৈকত চৌধুরী নামটা চেনা চেনা লাগছিল। তোমার বাবার তো হিরে জহরতের ব্যবসা আছে। আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার বাবার ওই ব্যবসাই আছে, আর সেটা আমার বাবার বললে ভুল হবে, কারণ আমার পূর্বপুরুষ থেকেই ওই ব্যবসা চালিয়ে আসছেন তিনি। আমাদের বংশের প্রতিটি রক্তে হিরে আর পাথরের কারুকার্য জড়িয়ে আছে। আচ্ছা, সে বিষয়ে আমি বিশেষ অবগত ছিলাম না। শুনেছি আপনাদের জহরত চেনার ক্ষমতা অসামান্য। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের বর্তমানে একটু ব্যবসায়িক খরা চলছে। আসলে আমাদের বাড়ি থেকে একটি মহামূল্যবান বস্তু চুরি হয়ে গিয়েছে। সেটা হলো একটি নীল হিরে। সারা দেশের মধ্যে ওইরকম দুর্লভ বস্তু খুব কমই আছে। ওটাই ছিল আমাদের ব্যবসার উত্থানের মূল প্রাণ। নীল হিরে? আমার সেই জিনিসটা দেখার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি। কিন্তু নীল হীরের অবিশ্বাস্য ঔজ্জ্বল্যের কথা আমি অনেক পড়েছি। ওটা কি প্রাকৃতিকভাবেই নীল, নাকি অন্য কোনো রহস্য আছে? আগে আমাদের অনেক হিরে জহরতের কারবার থাকলেও ওই নীল রঙের হিরেখানা ব্যবসার সমস্ত কিছুর চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল। আমি নিজে আজ অব্দি সেটাকে খুব একটা দেখেছি বলে মনে পড়ে না, কিন্তু বিশ্বাস করুন, ওর ওই অবিশ্বাস্য ঔজ্জ্বল্য দেখলে যে কোনো সাধারণ মানুষের মাথা ঘুরে যাবে। ওই হিরেখানা যেহেতু আমাদের পরিবারের পবিত্র হিরে, তাই ওটাকে নামকরণ করা হয়েছিল নীলমণি বলে। ওই নীলমণি ছাড়া আমাদের ব্যবসায়িক গদি অন্ধকার হয়ে যাবে। নীলমণি? আচ্ছা, বুঝলাম। তো এই নীলমণির বিষয়ে একটু বিস্তারিত বলো। ওটার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কি বলতে পারবেন? দেখুন, বিস্তারিত আমি নিজেও ঠিক তেমন করে জানি না, কিন্তু আমাদের পরিবারের, আমাদের ব্যবসার জন্য ওই নীলমণির গুরুত্ব অপরিসীম। এই হিরেখানা খুইয়ে ফেললে আমাদের পারিবারিক দুরবস্থা নামতে খুব একটা দেরি হবে না। তাই এই হিরে যে কোনো প্রকারে আপনাকে খুঁজে বের করতেই হবে। বাবা রাতের পর রাত দুশ্চিন্তায় ঘুমোতে পারছেন না। বাড়িতে এক নিস্তব্ধ আতঙ্ক বিরাজ করছে। ব্যোমকেশ হালকা হেসে বলল, দেখো ভাইয়া, তোমায় ভাই বলেই বলছি, তুমি কিছু মনে করো না। আমি বুঝতে পারছি তোমাদের অবস্থার কথা, কিন্তু এখন ওই নীল হিরে আদৌ ওই বাড়ির মধ্যে আছে নাকি কারো মাধ্যমে বাইরে চলে গেছে সে সম্পর্কে আমি কিছুই জানি না। সেক্ষেত্রে আমি কিভাবে? আর তাছাড়া হিরেটার মাপ সম্বন্ধে কিছু বলো। হিরেটা কি পকেটে নিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব? আপনাদের বাড়িতে কি রক্ষীদের কড়া পাহারা নেই? তাহলে আপনাকে বলি শুনুন, হিরেটা চুরির পর থেকে সেই দিন বাড়িতে উপস্থিত কোনো ব্যক্তি বাড়ির বাইরে যায়নি। আর আমার বাবা নিজে প্রত্যেক দিন হীরের দেখাশোনা করেন সকালবেলায়, আর সারাদিন যদিও তার হীরে দেখা হয় না। সারাদিনে আর দেখা হয় না বলতে? সেটা কি কোনো গুপ্ত কোঠরে লুকিয়ে রাখা আছে, নাকি বিশেষ কোনো তালাচাবির আড়ালে ওটা রাখা হয়? হ্যাঁ, খানিকটা সেরকমই বলতে পারেন। আমাদের বাড়ির নীলমাধবের মূর্তির মাথার গহ্বরে সেটিকে একেবারে গুছিয়ে লুকিয়ে রাখা আছে। নীলমাধবের মূর্তিটি খুব একটা বড় নয়, তবে তার মধ্যে অমন একটি দামি, টাকা দিয়ে যার মূল্য পরিমাপ করা যায় না এমন হীরে লুকিয়ে রাখা আছে, ভাবলে আপনার হয়তো হাসি পাবে। বাড়ির মন্দির কক্ষে উপস্থিত নীলমাধবের মাথার মধ্যে এমনভাবে রাখা হয়েছে নীলমণি, যাতে কেউ কোনোভাবে সেটার অবস্থান বুঝতে না পারে। মূর্তিটি এমনভাবে তৈরি যে ওর মাথার সেই গোপন কুঠুরিটা স্রেফ দেখে বোঝার উপায়ই নেই। আর নীলমাধব উচ্চতায় খুব একটা বেশি না হলেও ওজনে কিন্তু অনেক, তাই কারো পক্ষে আস্ত নীলমাধবকে তুলে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আমরা নিজেরাও জানতাম না ঠিক কোথায় রয়েছে সেই মহামূল্যবান হীরে। গত পরশু সকালে বাবা যখন প্রত্যেক দিনের মতন ওই মূর্তি পর্যবেক্ষণ করছিলেন, ঠিক তখনই তিনি বুঝতে পারলেন এই হীরে চুরি হয়ে গিয়েছে। তখনই তিনি চিৎকার চেঁচামেচি করে
আমাদের সবাইকে ডাক দিলেন, কিন্তু বাবা ছাড়া আর কেউ জানতো না যে ওই হিরে নীলমাধবের ঠিক কোথায় রাখা রয়েছে। আর সারা দিন ওই দরজা বেশিরভাগ সময় বন্ধই থাকে। শুধুমাত্র ঠাকুরমা যখন মাঝে মাঝে যান তখন ওটা খুলে দেওয়া হয়। সেক্ষেত্রেও বাবার থেকে চাবি নিয়ে তারপরেই দরজা খোলা হয়, এবং বাবা নিজে উপস্থিত থেকে দরজা খুলে দেন আর বন্ধও নিজেই করেন। এখন আমরা এহেন কঠিন পরিস্থিতিতে উপনীত হয়েছি ব্যোমকেশবাবু, যে আমাদের পরিবারের সবচেয়ে শুভ জিনিসটি হারিয়ে হয়তো সর্বশান্ত হতে পারি। তাই আপনার একান্ত সাহায্য প্রার্থী আমার পরিবারের সকলেই। বলে ছেলেটি থামল। এক নাগাড়ে কথা বলে হয়তো ওর জিভের আগায় থুতু উঠে এসেছে, তাই মুখ টিপে আমাকে জলের ইশারা করলো। আমি এগিয়ে দিলাম এক গ্লাস জল ওর দিকে। আচ্ছা, কেউ যদি নাই জানতো যে ওই হিরে আদতে কোথায় রাখা আছে, তাহলে তুমি জানলে কি করে ওটা মাথায় রাখা আছে? সুশীলবাবু কি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে সবাইকে ডেকে ওই অতি গোপন কথাটি ফাঁস করে দিলেন? বাবা অমন পরিস্থিতিতে হতবুদ্ধি হয়ে চিৎকার করে আমাদের সকলকে ডাকলেন। আমরা সবাই একত্রিত হলে বাবাই নিজের মুখে তখন আমাদের সবটা খুলে বললেন। তিনি কোথায় কিভাবে রেখেছিলেন সবটা। আচ্ছা, বুঝলাম। তো তোমাদের বাড়ি কোথায় সৈকত? কলকাতা থেকে কতটা দূরে আপনাদের এই পৈতৃক নিবাস? আমাদের বাড়ি রায়দিঘি অঞ্চলে। আমাদের এখানে এত ব্যবসায়িক যে কাজকর্ম হয় তার সবটাই লোকমারফত পরিচালনা করা হয় রায়দিঘি থেকে। মাঝে মধ্যে আমাদের কাউকে না কাউকে কলকাতায় এসে এ সমস্ত শাখার খোঁজ খবর হিসেবপত্র নিয়ে যেতে হয়। তবে সকলেই এত পুরনো লোক যে কারুর কোনো রকম বেআইনি কাজ করবার কথা নয়। তবু বলতে পারেন মাঝে মধ্যে আমরা এখানে এসে ওই কর্তব্যের খাতিরে ওইটুকু করে থাকি। রায়দিঘির শান্ত পরিবেশে যে এমন এক চুরির ঘটনা ঘটবে তা আমাদের কল্পনারও বাইরে ছিল। তোমার বাবাও আসেন নাকি মাঝে মধ্যে খোঁজ খবর নিতে? সুশীলবাবু কি কলকাতায় নিয়মিত যাতায়াত করেন? না না, বাবাকে ঠাকুরদার মৃত্যুর পর থেকে একদিনের জন্যও ওই বাড়ি থেকে নড়ানো যায়নি। কারণ বাবার বিশ্বাস, একবার সেই মূর্তির থেকে যদি হিরে চুরি হয়ে যায় তাহলে ব্যবসা লাটেতে উঠবেই, আর সেই সঙ্গে আমরাও সর্বশান্ত হয়ে যাব। তাই বাবা ঠাকুরদার মৃত্যুর পর থেকে কোনো দিন ওই বাড়ি থেকে একটুও নড়েননি। উনি বলতে গেলে নিজেকে ওই নীলমাধবের মূর্তির সঙ্গে একেবারে বেঁধে রেখেছেন। এখন হিরেটা নেই, তাই উনিও যেন ভেতরে ভেতরে কেমন শেষ হয়ে যাচ্ছেন। ব্যোমকেশ মনে মনে কিছু একটা চিন্তা করলো, তারপর বলল, বুঝলাম, তোমার বাবা এই বিষয়ে যথেষ্ট চিন্তাশীল ছিলেন। তাহলে হিরে চুরি যাওয়ার পর থেকে নিশ্চয়ই তার জীবন একেবারে ওষ্ঠাগত হয়ে পড়েছে। পুরনো বনেদি ঘরের মানুষেরা তাদের আভিজাত্যের প্রতীক হারিয়ে ফেললে বড্ড ভেঙে পড়েন। সুশীলবাবুর মতো মানুষের কাছে এই নীলমণি হিরেটি নিশ্চয়ই শুধু দামি পাথর ছিল না, ওটা ছিল ওনার বংশের গৌরবের ভিত্তি। সেই ভিত্তি নড়ে গেলে মানুষটার দিনরাত যে অশান্তিতে কাটছে তা তো বোঝাই যাচ্ছে। ছেলেটি মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। আমরা বুঝলাম তার মনের অভ্যন্তরের কত কথাখানি। এই প্রশ্নের উত্তরে সে কি জবাব দেবে হয়তো সে নিজেই জানে না। এত বছর ধরে নিজের কোলে আগলে রাখা জিনিস যদি বেহাত হয়ে যায় তাহলে তার জন্যে দুঃখ শব্দটাও হয়তো ছোট হয়ে যায়। সৈকতের নীরবতা বলে দিচ্ছিল যে ওদের বাড়ির ভেতরকার পরিস্থিতি এখন কতটা গম্ভীর। বাইরের লোক হিরে চুরির খবর না জানলেও ঘরের প্রতিটি মানুষ এখন এক অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছে। জয়ন্তবাবুর মতো মানুষ যিনি হিরেটি আগলে রাখতেন, ওনার কাছে এটি হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। আমার কোনো কিছুতেই কোনো অসুবিধে নেই। আপনার যবে সুবিধে হবে তবেই যাত্রা করা যেতে পারে। আপনি শুধু আমায় সময় নিয়ে জানিয়ে দিন। আমি নিকটবর্তী একটি হোটেলে রয়েছি। আপনি একটি নির্দিষ্ট সময় বলে দিলে আমি তখনই আপনার এখানে এসে হাজির হব। আসলে আমি চাই যত দ্রুত সম্ভব এই কালিমাময় অধ্যায়ের শেষ হোক। আমি চাই যত দ্রুত সম্ভব আপনি রায়দিঘি চলুন। বাবার এই উদ্বেগ আমি আর সইতে পারছি না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ একটু চিন্তা করে জানালো, আগামীকাল সকাল 8টা নাগাদ এখান থেকে বেরোলে আশা করি খুব একটা সময় লাগবে না রায়দিঘি পৌঁছাতে। ও পকেট থেকে নস্যির কৌটোটা বের করে একবার নাকে ঠেকালো। ওর কপালে ভাঁজ পড়েছে, তার মানে হলো ওর মগজাস্ত্র এখন রায়দিঘির সেই হিরে চুরির কোনো এক কাল্পনিক হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়েছে। সৈকত
ব্যোমকেশের প্রস্তাবে খুশি হলো। সেও সম্ভবত বেশ প্রসন্ন বোধ করেছে ছেলেটির স্বভাব চরিত্র দেখে। ছেলেটির মাথায় বেশ বুদ্ধি না থাকলেও মানুষ হিসেবে ছেলেটিকে আমার বেশ ভালো মনে হলো। তবে এখন থেকে কাউকে বিচার বিশ্লেষণ করাটা যথেষ্ট বোকামির লক্ষণ বটে, কারণ যাকে যত বেশি সাধু ঠাহর হয় তাকেই সবশেষে চূড়ান্ত শয়তানের আস্থা কোন রূপে চিহ্নিত করা যায়। সৈকত আমাদের নমস্কার জানিয়ে ধীর পায়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। ওর সহজ সরল ব্যবহারের আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে কিনা তা এখন বিচার করা কঠিন। সৈকত বাড়ি থেকে বেরোলে আমরা জানলা দিয়ে দেখলাম সে একটি সাদা রঙের দামি ক্যাডিলাক গাড়িতে চড়ল। তারপর হুশ করে বেরিয়ে গেল সেটা নিয়ে। বড় লোকদের বড় সড়ো ব্যাপার, আমি আর আমার বন্ধুটি সঙ্গ না পেলে প্রত্যক্ষ করতে পারতাম না মোটেই। ওর কল্যাণে এখন নানান দিগ্গজ ব্যক্তিদের সঙ্গে আমার দৈনন্দিন দেখাশোনা হচ্ছে। সাদা ক্যাডিলাকটা ধুলো উড়িয়ে মোড় ঘুরতেই আমি জানলা থেকে সরে এলাম। রায়দিঘির মতো এক জায়গা এই আভিজাত্যের বর্ণনা শুনেই বোঝা যায় যে সুশীলবাবুরা কতটা প্রভাবশালী। সে জানলা থেকে সরে এসে ওর আরাম কেদারায় ধপ করে বসলো এবং দেওয়াল ঘড়ির দিকে চেয়ে সময় সম্পর্কে অবগত হলো। আমি বললাম, তুমি কি বুঝছো ভায়া, এই ছেলেটির বাড়ি থেকে যে হিরে চুরি হয়েছে সেই কেসের তুমি কোনো সমাধান করতে পারবে? বাড়ির অন্দরমহল থেকে এভাবে নীলমণি উদাও হওয়াটা কি তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? ব্যোমকেশ একটা সিগারেট ধরালো, তারপর সেটিতে একটা টান দিয়ে বলল, এখানে বসে বসে রায়দিঘির সমস্ত কথা বলে দিতে পারলে আমি তো কোনো তন্ত্রমন্ত্র দীক্ষিত তান্ত্রিক হতাম বন্ধুবর, কিন্তু ভাগ্যক্রমে সেই ক্ষমতা আমার নেই। তাই সেই ক্ষমতা বলে আমার এই উপায়টিও জানা নেই যে কিভাবে এত দূর থেকে ওই দিকের সমস্ত তথ্য জানা যায়। অনুমানের চেয়ে বড় কথা হলো সরে জমিনে তদন্ত করা। ওখানে না পৌঁছলে বোঝা যাবে না চোর ঠিক কিভাবে মন্দিরের কক্ষের নিরাপত্তা ভাঙল। আমি হালকা ঢোক গিলে বললাম, এই না, আমি সেরকম কিছু বলিনি, তবে ব্যাপারখানা যে খুব একটা ঘরোয়া এমনটাও নয়। মানে তোমায় বড্ড বেশি ধকল পোহাতে হবে বই কি। সৈকতের কাছে শুনলাম সুশীলবাবু কাউকেই ঘরের কাছে যেতে দেন না। এই মতাবস্থায় আমাদের সেখানে প্রবেশ করা এবং তদন্ত করা বেশ ঝক্কির কাজ হবে বলেই মনে হচ্ছে। সৈকত বলল, চুরির দিন যারা যারা বাড়িতে উপস্থিত ছিল এখনো অবধি তারা সকলেই বাড়িতে উপস্থিত রয়েছে। তাহলে বাড়ি থেকে আশা করি বাইরে সেই হিরে যাবে না। আর যদিও বা সেই হিরে বাড়ির বাইরে চলে গিয়ে থাকে, চোর তো নিশ্চয়ই বাড়িতেই রয়েছে। আমার মনে হয় তাকে খুঁজে বের করা আমার পক্ষে খুব একটা কষ্টসাধ্য হবে না। চোর যদি বাড়ির ভেতরকার কেউ হয় তবে ও বেশি দিন নিজেকে আড়াল করতে পারবে না। মানুষের ব্যবহারের মধ্যেই অপরাধের চিহ্ন পাওয়া যায়। আচ্ছা, ওই হীরের হদিশ তো অন্য কেউ জানতেও পারেন নাকি? মানে বাড়ির পুরনো কর্মচারী বা অন্য কোনো আত্মীয়ের কাছেও কি এই তথ্য থাকতে পারে না? হ্যাঁ, জানতেই পারেন, এবং তিনিই চুরি করতে পারেন কিংবা অন্য কাউকে দিয়ে চুরি করাতেও পারেন। এখন সৈকতের বর্ণনা অনুযায়ী নীলবাধবের নীলমণির ভৌগোলিক অবস্থান নির্ণয় করা নির্ঘাত বোকামি। ছেলেটা সাদাসিধে এবং বড্ড বেশি ইমোশনাল প্রকৃতির। ওর কথাবার্তায় এখনও যথেষ্ট ভাবনা চিন্তার প্রসারের কমতি আছে। তাই ওর কথায় একেবারে বিশেষ প্রাধান্য দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে। আগে সেখানে নিজেরা ভালো করে পর্যবেক্ষণ করে দেখি, তারপর না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। আবেগী মানুষের বর্ণনায় অনেক সময় বাস্তবটা চাপা পড়ে যায়। সৈকত নিজের বাবাকে যেভাবে দেখছে, উনি হয়তো ওনাকে একদম অন্যভাবে দেখছে। আমাদের সেই অন্য চোখ দিয়ে দেখার চেষ্টা করতে হবে। অনেক সময় ঘটনার বর্ণনা বক্তার মনের আর মুখের ভাবের উপর ভিত্তি করে বদলে যায়। আমি চাই নিজের চোখে পারিপার্শ্বিক পরিস্থিতিটা বিচার করতে। কি বলো? যথা আজ্ঞা। যেমন কথা তেমনই কাজ। আমাদের একেবারে দেওয়া সময়ের আগেই এসে হাজির হলো সৈকত ও তার ক্যাডিলাক গাড়িখানি। এই গাড়িটার সৌন্দর্য দেখে চোখ একেবারে ঝলসে যেতে বাধ্য যে কারণে। ব্যোমকেশ আর আমি গিয়ে বসলাম পিছনের সিটে। গাড়ির সিটগুলো বেশ আরামদায়ক ছিল। জানলা দিয়ে ভোরের আলো এসে ভেতরে পড়ছে। আমি লক্ষ্য করলাম ওর মগজাস্ত্র হয়তো কোনো এক পন্থায় এই চুরির সমাধান খুঁজছে। সৈকত আমাদের বলে দিয়েছিল যাতে ড্রাইভারের সামনে আমরা হিরে চুরির ব্যাপারে কিচ্ছু না বলি।
কারণ এদের কাউকে অন্দরমহলের হিরে চুরির ব্যাপারে কিচ্ছু জানানো যাবে না। একবার তারা জেনে গেলে বড্ড বিপদ হতে পারে। যেমন অনেক বাইরের লোকেরাও জেনে যেতে পারেন যে ওদিন অমন মূল্যবান দামি নীল হিরে অর্থাৎ নীলমণি খোয়া গেছে। সেক্ষেত্রে ব্যবসায়িক চাপ বাড়ার আগেই বিভিন্ন দিক থেকে ছুরির ফলার মতন চাপের বাড়িধারা বর্ষিত হতে থাকবে। সৈকত বড্ড সতর্ক। ও চায় না বাইরের কেউ এই পারিবারিক গোপন কথাটি জানতে পারুক। তাই আমরাও একে অপরের সাথে প্রয়োজনীয় কথা ছাড়া আর কিছুই বলছিলাম না। যেতে যেতে দীর্ঘ পথে ব্যোমকেশ আর আমি একটু গড়িয়ে নিলাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম বটে, তবে কখন চোখ লেগে এসেছে বুঝিনি। মাঝে মধ্যে ঘাড়ে একটা করে হ্যাঁচকা খেয়ে জেগে উঠি, আবার ফের একটু ঘুমিয়ে পড়ি। জানলা দিয়ে ফুরফুর মৃদুমন্দ হালকা বাতাসের সহযোগে বেশ ভালোই আরাম হচ্ছিল। তার মধ্যে সৈকত ছেলেটির এই দামি গাড়িতে বসে যাত্রা করার মধ্যে একটা ভিন্ন ধরনের মজা রয়েছে বটে। গাড়ির মসৃণ গতিতে একসময় শরীরটা এলিয়ে পড়ল। বাইরের গাছপালাগুলো যেন চোখের পলকে পিছিয়ে যাচ্ছিল। সেই গতির সাথে তাল মিলিয়ে আমরা চোখের পাতাও ভারী হয়ে শুয়ে পড়ছিলাম। ও আমাকে ডাক দিল। আরে তোমার চশমাটা ঠিক করে নাও, ডান প্রান্ত থেকে খুলে পড়ে গেছে হে। আমি ব্যোমকেশের কথা শুনে হঠাৎ করে ঘুমের ভেতর থেকে হুঁশ ফিরে পেলাম। বুঝতে পারলাম আমার চশমা একেবারে খুলে এসেছে সত্যি সত্যি। চশমাটা নাকের ডগা থেকে প্রায় ফসকেই যাচ্ছিল। ঘুমের ঘোরে ওটা খেয়ালই করিনি। সেটাকে ঠিক করে নিয়ে হেসে উঠে বললাম, এই একটু চোখ লেগে এসেছিল আর কি, তুমিও তো একটু জিরিয়ে নিলে বলো। বলতে বলতেই হঠাৎ করে গাড়িটা জোরে ডান দিকে একটা বড় মাঠের মধ্যে নেমে গেল। ড্রাইভার এত জোরে গাড়িটাকে ঘুরিয়েছে যে আমরা একেবারে ব্যাপারটার অস্বাভাবিকতায় চমকে গেলাম। আমি ওর বাঁ দিকে বসেছিলাম। একেবারে গিয়ে ওর উপর চড়ে বসলাম গাড়ির অমন বিস্ফোরক নড়নচড়নে। গাড়ির চাকাগুলো মাঠের শুকনো ঘাসের ওপর সজোরে ঘষ্টানোর শব্দ তুলল। হঠাৎ এক ঝটকায় আমাদের দেহের ভারসাম্য বিঘ্নিত হল। মাঠের মধ্যে গাড়িটা দাঁড় করালে ব্যোমকেশ বুঝল ওর চশমার একটা প্রান্ত খসে গেছে। সৈকত নিজে বেশ ঘা খেয়েছে। সে তার ড্রাইভারের উপর চিৎকার করে বলল, কি হচ্ছে কি বলতো? এভাবে হঠাৎ করে গাড়ি কেউ ঘোরায়? আপনারা ঠিক আছেন তো? আমি হালকা গলায় বললাম, হ্যাঁ আছি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একটু ব্যথা লেগেছে কাঁধের দিকে। বড্ড বেকায়দায় পড়ে গিয়েছিলেন আপনারা, তার জন্য আমি লজ্জিত। এই রতন, তুমি এটা কিভাবে গাড়ি ঘোরালে বলো দেখি? রাস্তা একদম ফাঁকা ছিল, তবে কেন এভাবে গাড়িটাকে ব্রেক কষে মাঠের দিকে ঘোরালে? আমরা দেখলাম রতন ঘাড় একেবারে নিচু করে বসে রয়েছে। তার মুখে একটা টু শব্দ নেই। রতন স্টিয়ারিংটা বড্ড শক্ত করে চেপে ধরেছিল। ওর পিঠের শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। বিষয়টা যেমন আমার চোখ এড়াল না, তেমনি ব্যোমকেশের চোখও এড়াল না। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছিল কি রতন? অমন জোরদার গাড়ি ঘোরানোর কোনো বিশেষ দরকার ছিল কি? সে বিড়বিড় করে বলল, আসলে সাহেব, বুঝতে পারিনি, একটা গাড়ি চলে এসেছিল সামনে, তাই ওটাকে কাটাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম সাহেব। চোখের পলকে কি যে হলো ঠিক বুঝতে পারিনি। আরে ওটাকে কাটাতে গিয়ে যে আমাদের কেউ মরে যেতে হতে পারতো। এভাবে কেউ কখনো গাড়ি ঘোরায়? তোমার এই অসাবধানতা আজ আমাদের জীবনটা কেড়ে নিতে পারতো রতন। আমরা তো মরেই যেতে পারতাম। সৈকত জোরদার একটি ধমক দিল ড্রাইভারকে। মাফ করবেন, আমি বুঝতে কি পারি। মাফ? কি মাফ করবো তোমাকে বলো? আমাদের সঙ্গে কিন্তু স্বয়ং ব্যোমকেশ বক্সী রয়েছেন এবং ওনার বন্ধু। এনারা আমাদের আত্মীয়। এনাদের যদি আজ কিছু হয়ে যেত তাহলে তার দায়িত্ব কে নিত? তোমার ভুলের জন্য আমাদের প্রাণ সংশয় হতে পারতো। ব্যোমকেশ তাকে থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও সৈকত। এতটা বকবার কিছু হয়নি। আমার চশমাটা একটু ঘষে গেছে, এখন সেটা ঠিক করিয়ে নিলেই হবে। নাও রতন, এখন গাড়ি স্টার্ট দাও জলদি। তর্কাতর্কি করে সময় নষ্ট না করে চলো এখনই রায়দিঘি পৌঁছানো যাক। রতন যন্ত্রের মতন ব্যোমকেশের আজ্ঞা পালন করল।
গাড়িটা অমন জোরে ঘুরিয়ে নেওয়ার ফলে আমার হৃদকম্পন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। সেটাকে প্রশমিত করে বললাম, বাবা, সৈকত ছেলেটির উঁচু গলায় কথা বলার স্বভাবও আছে দেখছি বাবা। হ্যাঁ, বাইরে থেকে শান্ত মনে হলেও শাসনের সময় গলাটা যে বড্ড রুক্ষ তা কিন্তু বোঝা গেল ব্যোমকেশ। ব্যোমকেশও আমার মতোই মৃদু স্বরে বলল, বড় লোকদের জন্মগত এই স্বভাব থাকে ভায়া। এটা সুপ্ত অবস্থায় কেউ কেউ রাখে হয়তো, কিন্তু একবার চাকর শ্রেণীর লোকেরা পান থেকে চুন খসালেই তাদেরও সেই রূপের খোলস খসে পড়ে। আভিজাত্যের আড়ালে এই মেজাজটা বংশ পরম্পরায় চলে আসে। আমি মৃদু হাসলাম। ব্যোমকেশ কথাখানা বলেছে একেবারে জম্পেশ। আমরা চৌধুরীদের বিশাল প্যালেসের সামনে নামলাম তখন বেলা হয়েছে বেশ। এই এত ঘন জঙ্গল এলাকার পরে এমন অত্যাশ্চর্য মহল দেখতে পাবো সেটা কল্পনাই করিনি। গাড়ি একেবারে গাড়ি বারান্দায় গিয়ে থামলে আমরা সেখান থেকে নেমে বাড়ির সদর দরজার দিকে অগ্রসর হলাম। দেখলাম এই একটা ক্যাডিলাক বাদেও আরো দামি দামি গাড়ি রয়েছে এনাদের সংগ্রহে। পুরনো আমলের পাথুরে দেওয়ালার বড় বড় থামগুলো এক গুমোট আভিজাত্য ধরে রেখেছে। চারপাশের বাগানটা বড্ড বেশি ঘন। ও আমায় বলল, ড্রাইভার রতনের মুখের দিকে তাকাও একবার। ওর মুখ গলা একেবারে ঘেমে একাকার হয়ে গেছে। আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? শীতল বাতাসের মধ্যেও ওর এই দরদর করে ঘাম হওয়াটা স্বাভাবিক নয়। আমি ওর কথা মতন রতনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। হ্যাঁ, সত্যি তো, তাকে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি জামা কাপড় সমেত গ্রামের সরোবরে অবগাহন করে এসেছে সে। আমি একটু হেসে বললাম, সেই তো দেখছি, সৈকতের কড়া ধমককে বোধহয় ও বড্ড কুঁকড়ে গেছে। কিন্তু তুমি কি ভাবছো? হ্যাঁ, এমন মনোরম আবহাওয়ায় এমন অপার্থিব ঘাম ঘামতে কাউকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। ভয় নাকি অন্য কোনো উত্তেজনা ওর ভেতরে খেলা করছে, এটাই বড় প্রশ্ন। দেখো, হয়তো কোনো অসুখ বিসুখ আছে। হতে পারে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ঢুকে দেখি একটি বড় বসার ঘরের চারিদিকে নানা দেশি বিদেশি আঁকা ফ্লাওয়ার ভাস ও সৌন্দর্য সৃষ্টিকারী জিনিস দিয়ে ঘর সাজানো রয়েছে। ডান দিকে দেওয়ালে একটি বড় পেইন্টিং রাখা আছে। সেখানে দেখতে পাচ্ছি একটি অল্প বয়সী নারী একজন প্রাপ্তবয়স্ক যুবকের গলা ধরে তার শিরোচ্ছেদ করছে, এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন বৃদ্ধা মহিলা। তিনি হয়তো এই মেয়েটিকে সাহায্য করছেন এমন নরবলি দিতে। ছবিটার রঙের কাজ বড্ড গাঢ় এবং বিভৎস। একটি শান্ত বসার ঘরের আভিজাত্যের মাঝে এই রক্তাক্ত চিত্রটি এক অদ্ভুত অস্বস্তি তৈরি করেছিল। আমি ওর উদ্দেশ্যে বললাম, কি নারকীয় দৃশ্য গো! হ্যাঁ, জহুরিদের বাড়িতে কি অন্য কোনো শান্ত দৃশ্য ছিল না? এরকম অস্বস্তিকর দৃশ্যই আমাদের চোখে পড়তে হলো। বোমকে সেদিকে একবার তাকালো। পেইন্টিংটার দিকে এগিয়ে যেতেই একজন আমাদের পথের সামনে এসে দাঁড়ালেন। ছেলেটির বয়স সৈকতের থেকে একটু বেশি, কিন্তু এর চেহারা আর ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য আছে, এটা যথেষ্ট বোঝা যাচ্ছে। ওনার চলাফেরার মধ্যে এক ধরনের শিল্পসম্মত আভিজাত্য থাকলেও চোখের দৃষ্টি ছিল স্থির এবং নিরাসক্ত। আমাদের দিকে হালকা হেসে তিনি বললেন, এই অসামান্য পেইন্টিং কারভাজ্জিওর আঁকা। ইটালীয় চিত্রবিদ ছিলেন তিনি। এখানে মাতাল হেলোফার্নেস, যিনি ছিলেন একজন আইরিশ জেনারেল, ওই বিধবা হিব্রুর কাছে নিজের মুন্ডু দিয়ে আসেন। শিল্প সবসময় সৌন্দর্য প্রকাশ করে না, অনেক সময় কঠোর সত্যকেও তুলে ধরে। আমি বললাম, বাপরে, এত বীভৎস এক কাণ্ড মশাই! ছবিটি অত্যন্ত জীবন্ত, সন্দেহ নেই, কিন্তু এর বিষয়বস্তু বড্ড ভয়ঙ্কর। সে এক কাণ্ড বটে। মাতাল জেনারেলকে তার নিজের তাঁবুতে ঢুকে খুন করে ওই বিধবা জুডিথ। এই চিত্রটি আমার খুব প্রিয়। নমস্কার, আমি গিরিশ চৌধুরী, সৈকতের দাদা। আমাদের পরিবারের শিল্প সংগ্রহগুলো একটু ভিন্ন ধাঁচের। আমরা বাস্তবের নিষ্ঠুরতাকে অস্বীকার করি না। ব্যোমকেশ তার দিকে একবার চেয়ে একটু মৃদু হাসল, তারপর বলল, আপনি নিজে একজন শিল্পী, তাই না? দীর্ঘক্ষণ এক মনে আঁকছেন হয়তো। আপনার তুলি কান থেকে নামালেও কানের ওখানে এখনও রঙের দাগ লেগে আছে, ওটা মুছে নেবেন দয়া করে। শিল্পী যখন নিজের সৃষ্টির মধ্যে ডুবে যান
তখন পারিপার্শ্বিক তুচ্ছতা ওনার নজরে পড়ে না। গিরিশ তার কানে হাত দিয়ে একটি হলুদ রং আবিষ্কার করে মৃদু হাসল। তারপর বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন। কানে তুলি গুজে রেখেছিলাম বলেই অমনটা হয়েছে। আপনার সম্বন্ধে বইতে পড়েছি, তাই আপনার সঙ্গে সাক্ষাৎ করার লোভটা সংবরণ করতে পারলাম না। বেশ বেশ, আপনি কি সারাক্ষণ শিল্পচর্চা নিয়েই থাকেন নাকি? আগে হ্যাঁ, সবাই যদি সম্পত্তি সংরক্ষণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাহলে মারপিট লেগে যাবে বই কি। ব্যোমকেশ মৃদু হাসল। তিনি আবার বললেন, আপনারা বসুন, আমি আমার আঁকা শেষ করে না হয় আপনাদের সঙ্গে যোগদান করব। সে চলে গেলেই আমি বললাম, ছেলেটি বেশ গম্ভীর প্রকৃতির বলে মনে হলো, কিন্তু ব্যক্তিত্ব আছে বটে। চৌধুরী বাড়ির এই বড় ছেলেটির চলন বলনের মধ্যে এক ধরনের নির্লিপ্ত আভিজাত্য আছে, যা সচরাচর দেখা যায় না। হ্যাঁ, ঠিকই বলেছ। শিল্পী মানুষদের এই ব্যক্তিত্ব থাকাটা বড্ড জরুরি। জহুরির ঘরে শিল্পীর প্রতিষ্ঠান, বেশ খাঁটি কম্বিনেশন। একদিকে পাথরের জৌলুস আর অন্যদিকে ক্যানভাসের রঙের খেলা। চৌধুরী প্যালেসটা সত্যি বৈচিত্র্যে ভরা। আমি আর ব্যোমকেশ আমাদের জন্য প্রদত্ত ঘরে প্রবেশ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এই এত বড় বাড়িতে এখনো অবধি আমার কাউকে নজরে পড়ল না, গিরিশ আর সৈকতকে ছাড়া। আর যে চাকরটি আমাদের ব্যাগপত্র সব নামিয়ে দিয়ে গেল তাকে বাদে। সৈকত তার বাবার সঙ্গে দেখা করতে গেছে, হয়তো আমাদের আসবার সংবাদ দিতেই গেছে সে। আমরা বসে রইলাম আমাদের ঘরে। জামা কাপড় পরিবর্তন করে বাড়ি থেকে আনা পাঞ্জাবিখানা গায়ে চাপিয়ে নিলাম আমি। আগেই বুঝতে পেরেছিলাম যে এক বড় মহলে প্রবেশ করতে চলেছি, তাই নিজের সবচাইতে ভালো জামা কাপড়গুলো ব্যাগে করে গুছিয়ে এনেছি। ঘরে একটা সংবাদপত্র দেখতে পেয়ে মনটা বেশ ভালো লাগলো। ব্যোমকেশ সেটা নেওয়ার আগেই ছো মেরে সেটাকে বগল দাবা করে নিলাম। ও আমার এই ছেলে মানুষকে দেখে সামান্য হাসল। ও জানে খবরের কাগজের প্রতি আমার চিরকালীন এক দুর্বলতা আছে। ঘরটা বড্ড পরিপাটি। দেওয়ালের কারুকার্য আর আসবাবপত্রের প্রাচীনত্ব জানান দিচ্ছিল যে এই বংশের ইতিহাস বড্ড গভীরে প্রথিত। ব্যোমকেশ আমার দিকে তাকাতেই আমি বললাম, এই একদম না, আমি আগে পড়িনি। সকাল থেকে অনেক ধকল গেছে, এখন একটু দেশ বিদেশের খবর না বললে আমার হজম হবে না। সে কিছু বলল না, কেবলমাত্র একটু ঠোঁট টিপে হাসল। পেপারে বেশিক্ষণ বুঁদ হয়ে বসে থাকা হলো না। একটি নিরুদ্দেশ সম্পর্কিত খবর পড়ে সেদিকেই মনটা বসে গেল। ওকে এখন এটা দেখালেই সে আবার এক প্রস্ত ভাবনা চিন্তা শুরু করবে। তাই যদি নিজের চোখে পড়ে তাহলেই দেখবে মনে করে আর বিষয়টা উত্থাপন করলাম না। কিছুক্ষণ পেপার নিয়ে বসে থাকার পরেই দরজায় শুনতে পেলাম এক ভদ্র মহিলার কণ্ঠস্বর। কণ্ঠস্বরটি অত্যন্ত মিহি এবং মার্জিত। দরজার পর্দার ওপাশে একজন মহিলার আভাস পেলাম। আচ্ছা, আপনাদের খাবার দাবার কি এখানেই দিয়ে যাব? আপনারা নিশ্চয়ই এতটা পথ যাত্রা করে এসে বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন। ব্যোমকেশ মৃদু হেসে বলল, আপনাকে ব্যতিব্যস্ত হতে হবে না, সকলের সঙ্গেই না হয় বসে বসে একসাথে খাবো। বাড়ির অন্দরমহলের নিয়ম ভেঙে আমরা আলাদা করে খেতে চাই না, আর আমাদের সেটা খুব ভালোও লাগবে। আসলে আমাদের এখানে সকলেরই আরো আগে খাওয়া হয়ে যায়। আমি বলে দিচ্ছি শ্রীধরকে, ওরা আপনাদেরকে খাবার দিয়ে যাবে। বাবা তো এই সময় লাইব্রেরিতে থাকেন, ওনার খাওয়ার নিয়মটা একটু আলাদা। আচ্ছা বেশ। বিকেলের দিকে বাবা আপনার সঙ্গে হয়তো কথাবার্তা বলবেন কিছু বিষয় নিয়ে। তার আগে আপনারা একটু বিশ্রাম নিয়ে নিন। আমি শ্রীধরকে খাবারের জন্য বলে দিচ্ছি। আপনাদের যদি বিশেষ কিছু প্রয়োজন থাকে তবে কিন্তু নিঃসংকোচে জানাবেন। বলে ভদ্রমহিলা বেরিয়ে গেলেন। বেশ সুশ্রী গৌরবর্ণা এই মহিলাকে দেখে বেশ সম্ভ্রান্ত বলেই মনে হলো আর কি। আমি বললাম, আমাদের একলাই খেতে হবে ঘরে বসে। ভাবলাম সকলের সাথে বসে খাবো, তা না। আরে চিন্তা করো না, বিকেলবেলায় সম্ভবত সকলের সঙ্গেই সাক্ষাৎ হবে। এই যে ভদ্রমহিলা এলেন আমাদের খাওয়ার সাথে, ইনি খুব সম্ভবত গিরিশ চৌধুরীর স্ত্রী। তুমি কি করে বুঝলে? সৈকত তো ওনার নাম বা পরিচয় কিছুই আমাদের কাছে উল্লেখ করেননি। আসলে ওনার শাড়ির ঝুলন্ত আঁচলে রঙের দাগ পেলাম। গিরিশবাবু শিল্পী, আর ওনার স্ত্রীর আঁচলে ওই বিশেষ নীল রঙের দাগ থাকাটা কাকতালীয় হতে পারে না। বোঝা যাচ্ছে
শিল্পীর সৃষ্টির সাথে ওনারও নিবিড় যোগ আছে। তাছাড়া ওনার গয়নার ধরন আর শাড়ির পাড় বলে দিচ্ছিল উনি এ বাড়ির বড় বৌমা। যাই হোক, এই সমস্ত জিনিস চোখে পড়ে যাচ্ছে ভেবে আমাকে খারাপ ভাবতে পারেন তোমার পাঠকেরা। একান্ত মাটিতে না লুটিয়ে পড়লে আমার নজরে সেটি আসতো না। আমাদের জন্য একেবারে এলাহি আয়োজন করা হয়েছে দেখে মনে মনে বেশ আমোদ অনুভব করলাম। শেষ পাতের মিষ্টি অবধি পুরোটা খেতে পারলেও পায়েসটা খেতে পারলাম না বলে মৃদু আফসোস রয়ে গেল। সত্যি বলতে এত সুন্দর রান্না যে কোন রাঁধুনি রেঁধেছেন সেটি জানতে বড় মন চাইছে আমার। ব্যোমকেশ তো আমার পাতে দই পোনা, চিতল মাছের মুইঠা আর কয়েক পিস পাঁঠার মাংস পাচার করলো। আমি মোটামুটি সবটা খেয়ে দিয়ে একেবারে ঢোল হয়ে পড়লাম। না, এখন হাঁটাহাঁটির দরকার আছে বই কি। রান্নার স্বাদ আজও মুখে লেগে আছে। বিশেষ করে ওই মলা মাছের টকটা ছিল একেবারে জম্পেশ। তাই ঘরের মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। সে আমাকে প্যাক দিয়ে বলল, কি ভায়া, দেখে মনে হচ্ছে ভীষণ ব্যারামে পড়েছো। এত খাওয়া হয় না বন্ধুবর। তোমার এই পেটুক লেখকের পরিচয়টা পাঠকদের কাছে ফাঁস করে দিতে হবে দেখছি। আমি দম ফেলতে ফেলতে বললাম, আরে আরে শরীর তো মহাশয় ভায়া, যা স্বভাবে তাই সয়। তবে আজকে এরকম বিদ্রোহ করছে কেন সেটাই বুঝতে পারছি না। এমন সময় আমাদের দরজার বাইরে সৈকত এসে দাঁড়ালো। সৈকতের মুখটা আগের চেয়েও একটু বেশি চিন্তিত মনে হলো। আমরা একটু আশেপাশে বাগানের দিকে বেরোবো। আপনাদের অসুবিধে না থাকলে আমাদের সঙ্গে আসতে পারেন। বাবা বাগানেই আপনাদের জন্য অপেক্ষা করছেন। আরে না না, অসুবিধা নেই। বাইরের হাওয়া না পেলে শরীর আরো খারাপ হবে। চলো যাওয়া যাক। বাগানের সতেজ হাওয়া আমাদের দুজনের জন্যই এখন খুব প্রয়োজন। সৈকত ব্যতিব্যস্ত হয়ে পড়ল এই কথা শুনে। এ বাবা, ওনার কি শরীর ভীষণ খারাপ করেছে নাকি? আমি কি ডাক্তার ডাকতে বলবো? আরে আরে না না ভাই, সেরকম কিছু না। আসলে অনেকটা খাওয়া হয়ে গিয়েছে, সেই কারণে। চলো চলো চলো, বাইরে একটু হাওয়া খেয়ে আসা যাক। একটু পা চালালে সব ঠিক হয়ে যাবে। আমরা দুজনে ওকে অনুসরণ করে বেরোলাম বাড়ির বাইরে। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন আরও একজন। ইনি হলেন সৈকতের বাবা সুশীল চৌধুরী। ভদ্রলোকের বয়স মোটামুটি 60-এর কাছাকাছি। বিপত্নিক, গম্ভীর এবং স্বল্পভাষী এই ব্যক্তির চরিত্র আমার বেশ ভালো লাগলো। সুশীলবাবুর পরনে একটা দামি গরদের পাঞ্জাবি, চোখে পুরু লেন্সের চশমা। ওনার ব্যক্তিত্বের গাম্ভীর্য দেখে বোঝা যাচ্ছিল উনি কতটা সংযম প্রকৃতির ব্যক্তিত্ব। আমরা বেরোতেই ব্যোমকেশকে তিনি বললেন, নমস্কার। আপনি হয়তো আমার ছেলের কথা শুনেছেন। আমার মনে হয় আপনাকে ছাড়া এই হীরে উদ্ধার করা একেবারেই অসম্ভব। তাই আপনার শরণাপন্ন হয়েছি আমি। চৌধুরী বংশের মান সম্মান এখন আপনার তীক্ষ্ণ বুদ্ধির উপর নির্ভর করছে। এইভাবে বলবেন না। আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে লাভবান বলে মনে করব। কিন্তু আপনি আপনার কোনো বন্ধুর মারফত আমার খবর পেয়েছেন? রায়দিঘির মতো নির্জন জায়গায় আমার নাম পৌঁছালো কিভাবে তা জানতে বড্ড কৌতূহল হচ্ছে। শশাঙ্ক মজুমদারের থেকে। ওই বলেছিল আমাকে আপনার কথা। ও যেন এই কথা শুনে চমকে উঠল। তারপর বলল, উনি তো মেদিনীপুরে আমার শিক্ষক ছিলেন। ভীষণ শ্রদ্ধেয় একজন মানুষ উনি। আমার কথা উনি আপনাকে বলেছেন? শশাঙ্কবাবু এখনও আমার কথা মনে রেখেছেন জেনে বড় তৃপ্তি পেলাম। আগে হ্যাঁ, এছাড়াও খবরের কাগজে তো আপনার কথা অনেক পড়েছি। আপনাকে তুমি করেই সম্বোধন করছি, কিছু মনে করবেন না। ব্যোমকেশ হালকা হেসে বলল, না না, কি আর মনে করব বলুন। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার শিক্ষকের বন্ধু আপনি। আচ্ছা, আমাকে এই হিরে চুরির ঘটনা সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গিতে খুলে বলুন। সৈকতের মুখে আমি শুনেছি, কিন্তু আপনার থেকে জানলে খুবই ভালো হবে। ঘটনার বর্ণনা যত সরাসরি পাওয়া যায়, সত্যের কাছে পৌঁছানো তত সহজ হয়। ভদ্রলোক কিছুক্ষণ শান্তভাবে তাকিয়ে রইলেন ব্যোমকেশের দিকে। তারপর তিনি বলতে শুরু করলেন, আসলে এই ঘটনাটা এতটাই গোপনীয় যে তোমাকে বলেই আমি বলছি। এছাড়া বাইরের আর কেউই জানে না এই ব্যাপারে এখন।
আমার বাড়িতে বর্তমানে সদস্যের সংখ্যা খুব একটা বেশি নয়। আমার 2 ছেলে, বড় ছেলে গিরিশের স্ত্রী, আমার মা, আর কয়েকজন চাকর বাকর ছাড়া বিশেষ কেউই থাকে না। আমার ছোট ছেলে ব্যবসায়িক দায়িত্ব কিছু কিছু করে কাঁধে তুলেই নিয়েছে। বড় ছেলে গিরিশ শিল্পী হবে এবং সে ঘোর নাস্তিক। তার এইসব ব্যাপারে কোনো আগ্রহ নেই, এমনকি নীলমাধবের মূর্তির দিকেও নয়। গিরিশের স্ত্রী আমার যথেষ্ট সেবা যত্ন করে, অত্যন্ত ভালো মেয়ে, বৃদ্ধা মা, শয্যাশায়ী প্রায়। এদের নিয়েই আমার এই ছোট্ট সংসার। আমরাই হলাম যাকে বলে পার্মানেন্ট মেম্বার। তাই সন্দেহ করার মতন আমার কাছে কেউই নয়। যেদিন চুরি হয় সেদিন সকালেই আমি হিরেখানা দেখেছিলাম যথাস্থানে। প্রত্যেকদিন সকালে আমি ওইটার দেখভাল করি। পরদিন একেবারে ভোরবেলা উঠে দেখি নীলমাধবের মাথায় নীলমণি নেই। এমন কড়া নজরদারিতে থাকে সেটা যে কারো পক্ষে টের পাওয়াও কোনোভাবেই সম্ভবপর নয়। বাড়ির পরিচারক শ্রীধর আজ 15 বছর আমাদের সাথে আছে। পৈতৃক আমলের পুরনো বিশ্বাসী লোকগুলো ছাড়া এ বাড়ির অন্দরে ঢোকার অনুমতি আমি কাউকে দিই না। আর ঠাকুর ঘরের মধ্যে প্রবেশের কথা তো ভুলেই যাও। অথচ এই নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরেই এমন এক কাণ্ড ঘটে গেল যা আমার বুদ্ধির অগম্য। আমি নিজেও তো কোনো চোর বা সিঁধেল কাটার চিহ্ন খুঁজে পাইনি। এখন তুমি বলো, এর কোনো মীমাংসা কি তুমি করতে পারবে? আমি কেবলমাত্র চেষ্টা করতে পারি। অন্তত চোরকে ধরতে পারলেও একটা বড় লাভ হবে। আচ্ছা, আপনার পূর্বে নিশ্চয়ই আপনার বাবা এর দেখভাল করতেন, তারপর কি আপনি জেনেছেন এটার ব্যাপারে? আগে হ্যাঁ, সেই রকমই। আপনার বাবা তার আগে কাউকে জানাননি যে কোথায় আছে ওই নীলমণি? না, আমার বাবা আমার মাকে পর্যন্ত কখনো জানাননি। কেন জানাননি? আসলে ব্যাপারটার গোপনীয়তা বজায় রাখার জন্য, আর মেয়েদের এই বিষয়ে তিনি জানানো পছন্দ করতেন না। আমাদের বাড়ির মেয়েদের গুরুত্ব পুজোর ঘর থেকে শুরু করে রান্নাঘর অবধি সীমিত থাকে। তবে এত বছর পুজো করেও মায়ের পক্ষে জানা সম্ভব হয়নি ওটা কোথায় ছিল। আচ্ছা, আপনার পিতার মৃত্যুর পর তিনি আপনার উপর থেকে ব্যবসায়িক দায়িত্বভার লাঘব করে এই গুরু দায়িত্বখানা দিয়ে যান, আর তারপর থেকে আপনি সেটা পালন করে চলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছ। এই ব্যাপারটা আমাকে এতটা শোকাহত করেছে যে কিভাবে সেটা ভাষায় প্রকাশ করব তার ব্যাখ্যা আমার কাছে নেই। আমি শুধু এটাই জানি যে বা যারা এই আশ্চর্য হিরে চুরি করেছে তারা আমাদের ব্যবসায়িক ক্ষতি চায়। ব্যাস, আমি এতটাই তোমাকে বলতে পারি। এখন সবটাই তোমার হাতে। তুমি এর একটা ব্যবস্থা করো। কিন্তু যেই চুরি করুক সে তো আর বাড়ির বাইরের কেউ নয়, আর আপনার রক্ষীদের মধ্যেও কেউ বাইরে যায়নি নিশ্চয়? না না, কেউ যায়নি বাইরে, আর চাবিও আমার কাছেই থাকে। তাহলে মনে করুন সেদিন কি একবারের জন্যেও আপনার কাছ থেকে চাবি আলাদা হয়েছিল? একবার একটু ভেবে দেখুন। না না, মনে পড়ছে না। মনে যদি থাকতো তবে ঠিক তোমায় জানাতাম, কিন্তু আমার মনে হয় না আমার থেকে চাবি নেওয়ার সাহস কেউ এই বাড়িতে করবে। আপনি কখন ঘুমান এবং তখনও কি চাবি আপনার কোমরেই গোঁজা থাকে? হ্যাঁ, গোঁজা থাকে, কিন্তু কিন্তু কি? কিন্তু সেই সময় যদি কেউ আমার বিভোর ঘুমের সময় চাবি সরিয়ে থাকে? আপনার চাকর বাকরের মধ্যে কারোর এই কাজ করার সম্ভাবনা আছে? আছে কিনা বলতে পারবো না, কিন্তু যদি কেউ করে থাকে তাহলে আমি কি করি বলতো? আপনার ঘরের সামনে কেউ পাহারা দেন না, তাই না? না, সেরকম ভাবে কেউই দেয় না। তবে বাইরে কারোর পক্ষে নিশ্চয়ই এই বাড়িতে ঢুকে আমার ঘরের একেবারে অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব নয়। না না, আমি সেরকমটা বলছি না। ধরুন আপনার রক্ষীরা জানেন যে অমুক ব্যক্তির আপনার ঘরের প্রবেশাধিকারের অধিকার আছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সন্দেহ করবে না কেউ? না, মোটেও না। আমার যতদূর মনে হয় এই কেসটা খুব একটা কঠিন হবে না আমার পক্ষে। তবে জানি না আপনার হিরে উদ্ধার করতে পারবো কিনা, কিন্তু আপনার চোরের সন্ধান হয়তো করেই দিতে পারি।
চুক্তি যেখানে শেষ হয়, পর্যবেক্ষণ সেখানে শুরু হয়। আমি একবার ওই মূর্তির গঠনতত্ত্ব নিজের চোখে দেখতে চাই। ভদ্রলোক যেন চমকে গেলেন। তিনি বললেন, তুমি এত সহজে কিভাবে বলে দিতে পারবে? আর আমার চোরের অস্তিত্বের চেয়েও যারা বেশি দরকার আমার হিরে কোথায় আছে? ওটা আমাদের অমূল্য রত্ন, আমাদের ব্যবসার ওটাই সবচেয়ে বড় মূলধন। বলে ভদ্রলোক কেমন যেন কাঁপতে লাগলেন। আমি বুঝলাম উনি ভীষণভাবে উত্তেজিত হয়ে গেছেন। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে যতদূর করা সম্ভব আমি তা করব। তারপর ফলাফল যা হওয়ার তাই হবে। আচ্ছা, আমার একটা কথার জবাব দিন। আপনার ঘরে ওই যে বৃহৎ আকৃতির পেন্টিং রয়েছে, এটা কি আপনি টাঙিয়েছেন? ভদ্রলোক সামান্য হেসে বললেন, না না, ওটা আমার বাবার কীর্তি। উনি নিজেও একজন গুণী শিল্পী ছিলেন। আমার বড় ছেলে গিরিশ ওই ধাঁচই পেয়েছে। ব্যোমকেশ কিছুক্ষণ একটা কথা ভাবল, তারপর বলল, আপনার বাবাও শিল্পী ছিলেন? আচ্ছা, তবে ওই পেন্টিং এর কি কোনো গভীর অর্থ আছে? ভদ্রলোক মাথা নিচু করে গম্ভীর গলায় বললেন, আসলে সত্যি বলতে ওই পেন্টিং এর পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার বাবা শ্রী সুরজিৎ চৌধুরী এতই শিল্প আর ব্যবসা পাগল ছিলেন যে কিছু বছরের মধ্যেই বাবার নানা রকমের মানসিক সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটা বড় রকমের সমস্যা ছিল বাবার ভুলে যাওয়ার সমস্যা। বাবা এতটাই ভুলে যেতেন সবকিছু যে বাবার পক্ষে ওই হিরে সংরক্ষণের ভার বড্ড কঠিন হয়ে পড়েছিল। আসলে বাবা নিজেই ওই মূর্তি গড়েছিলেন এবং তারপর তার মধ্যে ওই হিরে রাখার ব্যবস্থা করেন। বাবার আগে না এই ব্যবসা ছিল না এই মূর্তি, তাই বাবা ঠিক করলেন এই ছবি বাবা টাঙিয়ে রাখবেন। যখনই তিনি ভুলে যাবেন যে হিরে কোথায় রেখেছেন, এই ছবি দেখলেই তার মনে পড়ে যাবে। এবং অদ্ভুত কথা যে আমরা ছোটবেলায় ব্যাপারটা না বুঝতে পারলেও দেখতাম বাবা যখনই ভুলে যেতেন মূর্তির কথা, তখনই বাবা একবার বসার ঘরের ওই ছবি দেখলেই মুখে একটা চওড়া হাসি হাসতেন। আসলে ওর মধ্যে যে বাবার মনে পড়ে যেত হীরের অবস্থানের কথা, সেটা আমরা বুঝতে পারিনি। পরে যখন বাবা নিজে আমায় জানিয়েছিলেন, তখন আমি বুঝেছিলাম ওই ছবির গুরুত্ব কি। ব্যাস, এইটাই হলো ওই পেন্টিং এর পিছনে থাকা একটি বড় কারণ। ব্যোমকেশ অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ ওনার দিকে, তারপর বিস্ময় মাখা গলায় বলল, হিরে আদতে নীলমাধবের কোথায় রাখা ছিল? ভদ্রলোক হেসে বললেন, নীলমাধবের মাথার একটি অংশ বিভক্ত করে তার মধ্যে রাখা ছিল হিরে। আসলে ওই ছবিতে যেহেতু মাথা বিভক্ত করে দেওয়ার একটি দৃশ্য আছে, তাই। বুঝেছি বুঝেছি। আমাকে একবার দেখাতে পারবেন মূর্তিখানা? আমার দেখার বড্ড ইচ্ছে করছে কিভাবে সবটা রাখা হতো। হ্যাঁ, নিশ্চয়ই। বলে উনি রওনা হলেন বাড়ির অভিমুখে। আমরা দুজনেও ওনার পিছন পিছন গিয়ে পৌঁছালাম সেই দিকে। বাড়ির ভিতর নিচের তলায় ডান দিকের একটি মস্ত বড় গলির মধ্যে দিয়ে প্রবেশ করে যেতে হয় সেই ঠাকুর ঘরের দিকে। দেখলাম সেই ঠাকুর ঘরের বাইরে বসে রয়েছে অসংখ্য রক্ষী, যারা রক্ষা করে চলছিল এই মহামূল্যবান রত্নকে। ব্যোমকেশ সেখানে যেতে যেতে বলল, সুশীলবাবু, আপনি যে প্রত্যেকদিন নীলমাধবের মূর্তির মধ্যে হিরের রক্ষণাবেক্ষণ করতেন, অর্থাৎ আমি বলতে চাইছি যে হিরে যে ওখানে লুকিয়ে রাখা আছে, সেটা কি বাড়ির সকলে আগে থেকেই জানতো? ভদ্রলোক হাঁটতে হাঁটতে বললেন, জানতো বলতে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা জানতো না। একদিন ওই মুখ ফসকে বেরিয়ে গেছিল কথাটা। তারপর থেকে সেই কারণে আমি নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরের। এই যে এত নিরাপত্তা, সেটা আগে মৃদু ছিল বটে, তবে তার ঘন ঘটা এতটা ছিল না। আমি নিজে দায়িত্ব নিয়ে যখন ফাঁস করে দিয়েছি সবটা, তাহলে সেটার রক্ষার ভার তো আমারই নাকি? তবুও বলো, সেটা আমি সামলে রাখতে পারলাম কি? ভদ্রলোকের কথায় দুঃখের আভাস স্পষ্ট। অমন মহামূল্যবান রত্ন হারিয়ে কার মনই বা খুব একটা ভালো থাকে বলুন? একটি বিরাট আকারের দরজার সম্মুখে গিয়ে আমরা উপস্থিত হলাম। ভদ্রলোক তার চাবির গোছা থেকে একটি
চাবি বের করে ঢুকিয়ে দিলেন একটি প্রকাণ্ড তালার ভিতর। দরজাটা খুললে আমরা দেখতে পেলাম একটি প্রকাণ্ড নীল বর্ণের কৃষ্ণমূর্তি, কিন্তু এখানে কৃষ্ণ একাই, রাধা নেই। বুঝলাম এই নীল বর্ণের কৃষ্ণমূর্তিকেই এরা নীল মাধব বলে ডাকে। ঘরটা বড্ড ঠান্ডা এবং ধূপকাঠির কড়া গন্ধে ভরা। মূর্তির দুচোখে বসানো পাথরের জ্যোতি যেন অন্ধকারের ভেতরেও আমাদের উপর নজর রাখছে। ব্যোমকেশ ধীর পায়ে মূর্তির বেদির কাছে এগিয়ে গেল। এই নীলমাধবের মূর্তিটি একটু পর্যবেক্ষণ করতে পারলে সুবিধে হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার বন্ধুটি এগিয়ে গিয়ে পরীক্ষা করতে লাগলো সেই মূর্তিটি। একটা ছোট টর্চ ছিল তার পকেটে, সেটি দিয়েই দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে একটা মৃদু হাসি হাসল সে। তারপর বলল, এই মূর্তির ঠিক কোথায় ছিল সেই নীলমণি? ভদ্রলোক এগিয়ে গিয়ে নীলমাধবের মাথার উপরের একটি অংশে একটু চাপ দিলেন, আর তার ফলে নীলমাধবের মাথা বিভক্ত হয়ে গেল একটি অংশ থেকে। না, ঠিক গলা থেকে নয়, তবে তার মাথা আর ঘাড়ের সংযোগস্থলে একটি গভীর ফাঁক সৃষ্টি হলো। ভদ্রলোক বললেন, এই স্থানেই ছিল আমার প্রাণাধিক প্রিয় নীলমণি। ভদ্রলোকের গলায় কেমন ভেজা ভেজা কান্নার চাপার ভাব। আপনার মা যখন শেষবার পুজো দিতে এসেছিলেন, তারপর আপনি একবার নীলমণির দিকে নজর দিয়েছিলেন, সেটা আদৌ সঠিক জায়গায় আছে কিনা? ভদ্রলোক একটু কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আগে না, আগে না, সে নজর আমার দেওয়া হয়নি। কেন বলো তো? তার মানে সেই সময় আপনি শুধুমাত্র বাইরে থেকে দরজা খুলে আপনার মায়ের জন্য অপেক্ষা করছিলেন, এবং তারপর মা চলে গেলে দরজা বন্ধ করে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। বুঝলাম। আচ্ছা, আপনারা মহিলাদের সংসারে বড্ড অপ্রয়োজনীয় বলে মনে করেন, তাই না? আজ দেখুন, একজন মহিলা যিনি আপনার মা, তিনিই আপনাকে টেক্কা দিয়ে চলে গেলেন। ভদ্রলোক অবাক হয়ে রইলেন কিছুক্ষণ ধরে, তারপর বললেন, আমার মা? এটা তুমি কি বলছো? আগে হ্যাঁ, ঠিকই বলছি। আমি প্রথমে ভুল ভেবেছিলাম বোধহয় কেউ আপনার ঘুমের সুযোগ নিয়ে আপনার ঘরে প্রবেশ করে এই কাণ্ডটি ঘটিয়েছে, কিন্তু এখন ঢের বুঝতে পারছি এটা আপনার ঘরে আপনার ঘুমের সুযোগ নিয়ে কেউ ঘটায়নি। কিন্তু মা চুরি কেনই বা করতে যাবে, যখন তিনি জানেন এর উপরে জড়িয়ে আছে আমাদের পরিবারের সবকিছু? আর তিনি বৃদ্ধা মানুষ, এখন শয্যাশায়ী অবস্থায় পড়ে আছেন। তিনি হঠাৎ... সেই কারণ অনুসন্ধান করা আমার দায়িত্ব না। আমি চুরি কে করেছেন শুধু সেইটুকু বলতে পারি। চুরির দ্রব্য যতদূর সম্ভব আপনার বাড়িতেও নেই, কারণ বয়স্ক মহিলা যখন চুরি করেছেন তিনি নিজের জন্য চুরি করেননি, কারো কথায় বা প্ররোচনায় এটি করা হয়েছে, এবং তিনি সংসারী মহিলা, তাই নিজের সংসারের ক্ষতি তিনি কখনোই চাইবেন না। সুশীলবাবু চিন্তিত হয়ে বললেন, তুমি কিভাবে বুঝলে এখান থেকেই মা চুরি করেছেন? ব্যোমকেশ মৃদু হাসল। আপনার মা একা নন, এর পেছনে আছেন আর একজন, সেটার আমি স্পষ্ট প্রমাণ পাচ্ছি। মূর্তির একেবারে নিচের দিকে একটি রঙের ছাপ রয়েছে, স্পষ্ট নয় কিন্তু রয়েছে। সেটি হয়তো আপনাদের চোখে পড়েনি, ওটা আমারও চোখে পড়তো না যদি না এই টর্চ দিয়ে গভীরভাবে দেখতাম। আমি উত্তেজিত হয়ে বললাম, গিরিশবাবু? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তবে গিরিশবাবু এখানে স্বয়ং আসেন, সম্ভবত আমাকে বিপথে চালনা করার জন্যই করা হয়েছে। রঙের ছাপ যদি অনিচ্ছাকৃত লাগতো তাহলে সেটা দেখে স্পষ্ট বোঝা যেত, কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ এটা ইচ্ছে করে হালকা ছাপ লাগিয়ে রেখেছেন। গিরিশ চৌধুরী ভালোভাবেই জানতেন যে আমাকে এখানে ডাকা হবে, এবং সেই আন্দাজ করেই তিনি এটা করে রেখেছেন আমাকে ভুল পথে চালনা করার জন্য। উনি কখনোই মন্দিরে প্রবেশ করেন না, একজন নাস্তিক ব্যক্তি উনি, একজন শিল্পী যার সম্পত্তির উপর কোনো রূপ আশা আকাঙ্ক্ষা নেই, তার পক্ষে চুরি করার কোনো কারণও নেই। আসলে তিনি আপনার মায়ের মাধ্যমে চুরি করিয়েছেন সুশীলবাবু। ওই পেন্টিং দেখেই হয়তো তিনি বুঝতে পেরেছিলেন কিভাবে কোথায় লুকিয়ে রাখা আছে এই নীলমণি। সেইভাবে আন্দাজ করেই তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। হয়তো আপনার মা এখানে আসার আগে গিরিশবাবুর ঘর থেকে ভালোভাবে বুঝে আসেন কিভাবে বের করতে হবে এই হিরে। যদি গিরিশবাবু নিজে এসে হিরে চুরি করেন তাহলে সন্দেহের অবকাশ থাকবে না, আর সেটা করার কোনো সুযোগও তার কাছে ছিল না। তাই নিজের ঠাকুমার মাধ্যমে তিনি হিরে উদ্ধার করেছেন। আসার আগে আঙুলে আকাশি রং মাখিয়ে দিয়েছিলেন যাতে
তদন্ত করতে আমার অসুবিধে হয়। দেখুন, এই সবকটাই আমার অনুমানজনিত তথ্য, এগুলোর কিছু হয়তো ভুল হতেও পারে, তবে আমি নিশ্চিত গিরিশবাবু আর আপনার মা মিলেই সবটা করেছেন, কিন্তু কেন করেছেন সে সম্পর্কে আমি অবহিত নই। এমন সময় শুনতে পেলাম বাইরে কারো আগমন হওয়ার শব্দ। বাইরে চেয়ে দেখলাম গিরিশ চৌধুরী এসে দাঁড়িয়েছেন। তিনি হালকা হেসে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনি জানেন কি ওই হিরে আসলে আমাদের বাড়ির কোনো সম্পত্তি নয়। ওটা আমার ঠাকুরদা চুরি করেছিলেন তার বন্ধু অমল সেনের থেকে। তাই আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এই কাজটা করেছি। বাটপাড়িকে হয়তো চুরি বলে না, তাই না? দেখলাম সুশীল চৌধুরী হাঁ করে তাকিয়ে থাকলো গিরিশের দিকে। তারপর তিনি ক্রোধিত কণ্ঠে বললেন, তুই তুই কেন এরকমটা করলি? ওই হিরে এখন কোথায়? সেটা এখন কলকাতা শহরে অমল সেনের নাতি আমার বন্ধু অশোকের হাতে পৌঁছে গেছে। এই যে সৈকত, তো ড্রাইভার ছেলেটা একটা ভালো বিশ্বাসযোগ্য ছেলে বটে, ঠিক কায়দা করে কিন্তু জায়গার জিনিস জায়গা মতন পাঠিয়ে দিয়েছে। সৈকতের মুখের দিকে চেয়ে দেখলাম তার মুখের বর্ণ লাল হয়ে গেছে এবং একই সঙ্গে বিস্ময়ের তীব্র আবির্ভাবে মুখে এক যৌগিক অভিব্যক্তি ধরা পড়েছে। সৈকত বলল, আমার ড্রাইভার রতন? আগে হ্যাঁ, রতন। আমি ঠাকুমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে চুরি করতে হবে নীলমণি। সেটা ঠাকুমা চুরি করে আমার হাতে দিলে আমি ওটা তোর ড্রাইভার রতনের হাতে দিয়ে কয়েক মোহর দিয়ে দিই ওকে, এবং অশোকের ঠিকানাও লিখে দিই একসঙ্গে। ছেলেটা ভীষণ নার্ভাস ছিল বটে, তবে আজ সকালেই অশোকের চিঠি পেয়ে আমি ভীষণ খুশি। শেষমেশ যার ক্ষতি হয়েছিল সে না পেলেও তার বংশধর তো পাবেই ক্ষতিপূরণ, তাই না বাবা? সুশীলবাবু মাথা নিচু করে রয়েছেন। গিরিশ আবার বলা শুরু করলো, ব্যোমকেশ বাবু, আমি ভেবেছিলাম আপনি আমার বিছানো জালে জড়িয়ে পড়বেন। আজ আপনার সামনে ইচ্ছে করেই কানের উপর হলুদ রং লাগিয়ে ধরা দিয়েছিলাম, যাতে আপনার সমস্ত সন্দেহ আমার উপরে যায়। কিন্তু আমি কিভাবে এই চুরি করেছি সেটা ভাবতে আপনার হয়তো কালঘাম ছুটে যেতে পারে। তাই আপনি বিচার করুন, এই কাজ কি খুব ভুল করেছি আমি বা আমার ঠাকুমা? যে জিনিস অন্যের থেকে চুরি করা, সেই জিনিসের বড়াই করেই এত বছর চলেছে এই পরিবার। আমার তাই কর্তব্য এই অপরাধের শেষ করা। অশোক আমার বন্ধু, তার থেকে সবটা জানতে পেরেই আমি এই সিদ্ধান্ত নিই। একদিন না একদিন আমি ওকে ওর প্রাপ্য জিনিস ফেরত দিয়েই দেব। যাই হোক, আশা করি আপনি সবটাই বুঝতে পেরেছেন। গিরিশ চৌধুরী থামল। ব্যোমকেশ মৃদু একটা হাসি হেসে বলল, এখন বুঝছি রতন ছেলেটি এতটা ঘেমে ভিজেছিল কেন। এখন নিশ্চয়ই তাকে আর পাওয়া যাবে না আশেপাশে। সে নিশ্চয়ই এখন গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, সেরকম ব্যবস্থা হয়েছে। কিষানগঞ্জে ওর এক আত্মীয় আছে, তার কাছেই চলে যাবে ছেলেটা। বেশ বেশ, তবে সুশীলবাবু, আমার মনে হয় আপনি ওই হীরের শোক ভুলে আবার কাজে মন দিন। ওই নীলমণি কেবলই একটা প্রতীক মাত্র। আসলে ওর পেছনে লুকিয়ে ছিল একটা অদৃশ্য শক্তি, যা আপনাকে অফুরন্ত কাজ করবার শক্তির যোগান দিত। যাই হোক, আমার কাজ এখানেই শেষ। আমরা তাহলে আগামীকাল বিদায় নেব। আচ্ছা, এখন আপনার বর্তমানে সেই শেষ না করা আঁকাটা দেখতে চাই গিরিশবাবু। কাজ এখনো চলছে নাকি? গিরিশ হেসে বললেন, আগে হ্যাঁ, তবে আপনি দেখতেই পারেন। নীলমাধবের মূর্তির ছবি তৈরি করেছি, আশা করি আপনার ভালো লাগবে। আমরা এগিয়ে গেলাম গিরিশ বাবুর পিছন পিছন। আপনারা শুনছিলেন অন্ধকারের গল্প কথা। এই অন্ধকার যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের গল্পটি আপনাদের মনে কতটা ছাপ ফেললো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি অনুভূতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরকম আরও অজানা, ভয়ঙ্কর এবং রহস্যে ঘেরা গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যুক্ত থাকুন অন্ধকারের এই জগতে। আবারও দেখা হবে আরও এক নতুন গল্পে। শুভরাত্রি।